সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, ঢাকায় চলচ্চিত্র তার মুখটা খুবই প্রমিনেন্ট। তিনি খুব সুন্দরভাবে কাজ করছেন, বিভিন্ন ভালো ভালো চলচ্চিত্র আমাদের মাঝে উপহার দিচ্ছেন এবং কাজ করছেন গুণী শিল্পীদের সাথে, সেই সাথে নিজের ট্যালেন্টটাকেও বরাবরই আপনাদের সামনে উপস্থাপন করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক জয় চৌধুরী। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আপনাকে পেয়ে আমরাও বেশ আনন্দিত। আমরা একটু শুরুতেই জানতে চাই যে ব্যক্তি জীবন, চলচ্চিত্র এবং আদার্স কাজ নিয়ে আপনার যে সবকিছু চলছে, সো কেমন আপনি মেইনটেইন করছেন সবকিছু? অ্যাকচুয়ালি প্রথম তো অনেক প্রবলেম হয় সবারই, সব ক্ষেত্রেই। আমার হয়তোবা এটা প্রফেশন, আপনার হয়তোবা আপনি যেটা করছেন এটা প্রফেশন, আমার ভাইয়াদের কাছে হয়তোবা যারা আমাদের ক্যামেরাতে কাজ করছেন তাদের ওইটা প্রফেশন। প্রথম অ্যাডজাস্ট করতে সবারই একটু প্রবলেম হয় যার যার প্রফেশনে। আস্তে আস্তে এটা একদমই অভ্যাস হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে যার কাজটাতে যদি ওইভাবে ফোকাস দেয়, যা ওইভাবে যদি তার একাগ্রতা থাকে, আমার মনে হয় তখন আর এটা কোনো হেডেক হয় না। রাইট। সর্বশেষ কোন কাজটি করা হয়েছে আপনার? আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছে হচ্ছে অমানুষ হলো মানুষ, মোতাহার আকবর স্যারের সিনেমা, এটা লাস্ট রিলিজ হয়েছিল। আর ভ্যালেন্টাইন্স ডেতে লাস্ট রিলিজ হয়েছিল আমার অপু বিশ্বাসের ট্র্যাপ, আর এর আগের ঈদের ছিল হচ্ছে আমার অপু বিশ্বাসের প্রেম প্রতিবন্ধন। আচ্ছা, এই যে জুটি নিয়ে একটা কথা একটু জানতে চাই, যে আপনি যতগুলো চলচ্চিত্র করেছেন, আমরা অপু বিশ্বাসের সাথেও আপনাকে দেখেছি, আদার্স অ্যাক্টরসের সাথেও দেখেছি। আপনার কাছে কি মনে হয় পার্সোনালি দর্শক আপনাকে কোন জুটিতে দেখতে বেশি পছন্দ করে? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে তো জুটি প্রথাটা ওইভাবে নাই এখন, আর আগে যেমন ছিল, যেমন শাবানা ম্যাম, আলমগীর স্যার, রাজ্জাক স্যার, কবরী ম্যাম, এরকম অনেকেই বলতো আর কি জুটি। ওই প্রথাটা তো এখন নাই, আসলে সিনেমার সংখ্যাও কমে গেছে। আর আমার কাছে আমি তো মোটামুটি সবাই সঙ্গেই কাজ করেছি, আমাদের ব্যাচে যারা আসছে, আবার আমাদের সিনিয়র যারা কাজে আসছে, আমি তাদের সঙ্গেও কাজ করেছি। দর্শকরা আসলে গল্পকে বেশি প্রাধান্য দেয় এখন। ওরা কতক্ষণ 2 ঘন্টা 20 মিনিট কার ছবিটা হচ্ছে, এটার থেকে বড় বিষয়টা হচ্ছে গল্পটা কি হচ্ছে, গল্পটাই মেন হিরো, গল্পটাই মেন হিরোইন। আমার কাছে তাই মনে হয়েছে আর কি। তো লাস্টে মুভিগুলো যে 2টা ছবি অপুর সঙ্গে করেছিলাম, দর্শক খুব ভালোভাবে নিয়েছে এবং তারা খুব এনজয় করেছে, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আপনাকে নিয়ে কিন্তু বেশ কিছু ট্রোল হয়েছে এবং আপনি হয়তোবা দেখেছেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে থাকেন, অবশ্যই ভক্তদের এটা ভালোবাসা, নিন্দুকরাও আছেন, তারাও ট্রোল করবে, এটাই স্বাভাবিক। সো এই বিষয়গুলো আপনাকে কিভাবে ভাবায়, বা কতটুকু আপনি এনজয় করেন, নাকি রাগ হন, নাকি কি ক্ষোভ প্রকাশ করেন? আমি অনেক এনজয় করি, বিকজ আমাকে ট্রোল করার জন্য আর যারা হ্যাটার্স, আমার যারা হ্যাটার্স আছে, তারাও একটা সেকেন্ড হলো আমার জন্য তারা টাইম স্পেন্ড করতেছে। এটাও তো আমি একটা ভাগ্য, মানে আমার একটা ভাগ্যের ব্যাপার। এটা তো এমন আম জনতা বা নর্মাল একজন মানুষ, তার জন্য তো সে সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার পেজে খুঁটিনাটি বের করতেছে, আমার আমি কোন প্যান্টের সাথে কোন বেল্টটা পরছি, বেল্টের বকলেসটা কি, সেটাও চিহ্ন দিয়ে ওরা দেখাচ্ছে যে এটার সাথে কি এটা যায়, মানে সে আমাকে কতটা রিড করতেছে। তো এটা আমি তো সত্যিকারে আমি একজন সৌভাগ্যবান মনে করি নিজেকে, যে আমাকে নিয়ে সে 10টা মিনিট সময় ওয়েস্ট করতেছে। রাইট। আচ্ছা, আরেকটি রিউমার্স রয়েছে, যেটা আমরা জানি যে আপনি আপনার ওয়াইফকে 42 জোড়া জুতা কিনে দিয়েছেন দেশের বাইরে থেকে। এটা কি আসলে গুজব নাকি সত্যি? ঘটনা কি ঘটেছিল? আসলে এটা সত্যি, আমি কৌতূহলী বলেছিলাম। এটা হচ্ছে কৌতূহলী। আসলে সত্যি কথা বলতে গেলে কি, যে সবারই তো একটা সার্কেল থাকে। তা আমি আমার যেমন হিরোইন, ওরাও আমার একটা সার্কেল। আর যেহেতু বিনোদনের সঙ্গে সম্পৃক্ত আছে যারা আমাদের বিনোদন সাংবাদিক যারা আছেন, ওরাও আমাদের একটা পরিবার। তাই ওই গল্প করতে করতে এটা বলে ফেলছিলাম যে আমি তো এবার তো এই কাজটা করছে, ওর জন্য তো আমার এয়ারপোর্টে $231 ফাইন দিতে হয়েছে। বিষয়টা এরকম, এইটাই কিভাবে নিউজ হয়ে গেছে। তার মানে ঘটনা সত্য? হ্যাঁ, ঘটনা সত্য আর কি। আচ্ছা, খুব ভালো। আমরা জানি যে আপনি আপনার ওয়াইফকে প্রচন্ড ভয় পান, এটাও কি সত্য? না, ভয় না, আমি তাকে শ্রদ্ধা করি। এটা সব পুরুষরাই বলেন, এরকম কি? ভয়ের বিষয়টা যদি হতো তাহলে আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারতাম না।
ভয়ের বিষয়টাই যদি হতো। এবং আমি মানে অনেক হিরোইনের সঙ্গে আমার অনেক ধরনের প্রেমের সম্পর্ক হয়ে গেছে, এটা বিভিন্ন পেপার পত্রিকাতে আমরা দেখেছি। অনেক হিরোইনের সাথে আমার কত কিছু হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে এসে তাহলে আমি আর কাজ করতে পারতাম না যদি এখানে ভয়ের কিছু থাকতো। এটা হচ্ছে বন্ডিং এর ব্যাপার, একটা ভালোবাসার ব্যাপার। ওয়াইফকে প্যারা না, আসলে সহযোগী মনে হয়। হ্যাঁ, 100%। আচ্ছা, আমরা জানি যে আপনি আপনার ওয়াইফকে গান গেয়ে প্রপোজ করেছিলেন। কোন গানটি গেয়েছিলেন এবং গান গেয়ে কেন প্রপোজ করতে হলো? আমি গান গেয়ে প্রপোজ করা বলতে গেলে এগুলো দুষ্টামি অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে এটা সত্য না? না, সত্য না। মানে গান গেয়ে বলতে গেলে কি, কবিতা তো সবাই যখন প্রেমে পড়েন প্রথম তখন তো কত কিছুই করে, প্রেম মানে আমরা সেটা একটু জানতে চাই, কবিতা বলে, গান গাই, এরকম কিছু একটা। না, আমি গান গেতাম, যেমন মনে করেন একদিন আছে, তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেবো পারি, তুমি যদি বলো চাঁদের আলোয় বানাবো আমার বাড়ি, আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিৎ দার গান এটা। তো এই গানটা আমি সবসময় গাইতাম আর কি। তো ধারণা হয়তো গান গেয়েই তাকে আমি প্রপোজ করতেছি, এরকম কিছু একটা। আচ্ছা, এভাবে এরকম আনরোমান্টিক ওয়েতে আপনি প্রপোজ করেছিলেন? না, অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আমি এটা বলে আর জাহিদ ভাইয়ের মতো ভাইরাল হতে চাই না, কারণ আমি গানটা গাইতে চাচ্ছি না। আচ্ছা, জাহিদ ভাইয়ের কথা যখন বললেন, যে জাহিদ খানের কথা যে বললেন, অনেকে কিন্তু বলেন যে আপনি আরেকটা জাহিদ খান। এটা কি আসলে আপনি কিভাবে নেন, বা এটা আপনি কি আদৌ শুনেছেন কিনা কখনো? না, অ্যাকচুয়ালি আমাদের দুইজনের সম্পর্ক আপন ভাইয়ের মতোই। তা আপন ভাইয়ের মতো হলেও দুইজন দুই ক্যাটাগরি। সত্যি কথা বলতে আমার চিন্তাভাবনা এক, ভাইয়ের চিন্তাভাবনা আর এক। এখন জাহেদ ভাই যেহেতু নাই, সেহেতু তারা আমাকে অনেকেই যারা জাহেদ ভাইয়ের হ্যাটার্স ছিল, তারা অনেকে আবার আমার হ্যাটার্স অটোমেটিক্যালি হয়ে গেছে। বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, আমাকে নিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের ট্রোল করা শুরু করেছে। আমার কথা হচ্ছে, করতেছে করুক। জাহেদ ভাইও তো কেয়ার করে নাই কখনো কোনো কিছু। সে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে সে ওপেন মাইন্ড ছিল, ওপেন ডায়েরি। ক্যামেরার সামনে আসলো তার রূপ একটা, ক্যামেরার পিছনে গেল সেম রূপই কিন্তু তার ছিল। কিন্তু সে ওপেনলি গান গাইছে, ওপেনলি কমেডি করতেছে ক্যামেরার সামনে। এগুলাই কিন্তু দর্শকরা অনেক ভালোভাবে নিয়েছে। কিছু দর্শক এটাকে নিয়ে অনেক মজা করেছে, বাট সেটাতে জাহেদ খানে কিন্তু কিছু যায় আসে না। সে কিন্তু তার জায়গায় আস্তে 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 করে সে কিন্তু এখন আমেরিকার মতো জায়গাতে সে এখন সব থেকে, যদি আমেরিকাতে যদি সব থেকে বিগ শো যদি কেউ করে থাকে বাংলাদেশি হয়ে, সব শোগুলো কিন্তু জাহেদ ভাই করতেছে। আচ্ছা, বাহ, খুব ভালো। ভাই, আমরা জানি যে হিটম্যান সিনেমাতে আপনার একটি গান ছিল, কিন্তু গানটা হয়তো বা পরবর্তীতে রিমুভ করা হয়েছে। এটার পেছনে কারণটা কি ছিল? না, গান ছিল, এটা একটা টপিক। এটাও সেম, আমি এগুলা নিয়ে একদমই গসিপিং করতে চাই না, কারণ আমার আর্টিস্ট, আমি আমার সিনিয়র যারা আমার সঙ্গে কাজ করেছে তাদেরকে আমি সম্মান জানাতে চাই। আর আমি মনে করি যে আমার সিনিয়ররা আমার সঙ্গে যেভাবে ট্রিট করবে, আমিও আমার জুনিয়রদের সঙ্গে সেভাবেই ট্রিট করব, কারণ আমি তো সেটাই শিখবো। বিষয়টা এরকম আর কি। তা যাই হোক, আমার একটা গান ছিল, আমার তো গান একটা ছিল, আর একটা তো গান রিলিজ হয়েছে, আর একটা গান আমার ছিল। গানটা শুটিং সব প্রিপারেশন হওয়ার পরবর্তীতেও গানটা অ্যাকচুয়ালি করা হয় নাই। আচ্ছা, আপনি তো ইন্ডাস্ট্রিতে খুব, আমি যদি বলি যে আপনি যে কটা সিনেমা উপহার দিয়েছেন, দর্শকরা কিন্তু আপনাকে খুব ভালোভাবে নিয়েছে, এবং আপনার ফেসটা কিন্তু ঢাকায় চলচ্চিত্র, যেটা আমি শুরুতেই বলছিলাম, খুব প্রমিনেন্ট একটা ফেস। সকলেই কিন্তু আপনাকে চেনেন এবং আপনার নাম নিয়ে আপনাকে চেনেন। জয় চৌধুরী একজন অভিনেতা আছেন এবং তিনি একজন নায়ক। এই যে এস্টাবলিশমেন্টটা, বা এই যে কম সময়ের মধ্যে দর্শকের এত জনপ্রিয়তা পাওয়া, কারণ আমরা ইন্ডাস্ট্রিতে অনেককেই দেখেছি যারা দীর্ঘদিন ধরে কাজ করার পরও কিন্তু কোনো ভালো সিনেমা না দেওয়া পর্যন্ত কিন্তু হয়তো বা খুব একটা ফেমাসিটি পান নাই, কিংবা দর্শকদের চোখ নজরে পড়েননি। কিন্তু আপনি কিন্তু বেশ কাজও ভালো করছেন এবং সিনিয়র আর্টিস্টদের সাথেও কাজ করছেন, প্লাস সবকিছু মিলিয়ে ভালো কাজ উপহার দিচ্ছেন। এই পাওয়াটা আপনার জীবনে কতটুকু আপনাকে ইন্সপায়ার করে? অবভিয়াসলি একজন আর্টিস্টের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। এটা আমি মনে করি একজন সৌভাগ্যের। আমি যদি সৌভাগ্যবান না হতাম তাহলে হয়তো বা এটা আমি পেতাম না। আর আমার কাছে যেটা মনে হয়, আমি অ্যাজ এ আর্টিস্টের আগে, সবার আগে আমি একজন মানুষ। আমি সবসময় নিজেকে একজন মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পছন্দ করি, যে আমি একজন ভালো মানুষ। আমি যাতে না থাকলেও আমার ইন্ডাস্ট্রির মানুষ থাকুক আর আমার দর্শক থাকুক, সে আমাকে বলবে যে এই ছেলেটা ভালো ছিল। তা আমি ওই ট্র্যাকে বা ওই চিন্তাভাবনা নিয়ে আমি সবসময় চলার চেষ্টা করি। সবাই আমাকে অনেক ধরনের গসিপিং করে আমাকে নিয়ে, আমাকে অনেকে হয়তো বা পছন্দও করে না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। এর জন্য আমি সবসময় প্রতিবাদী একজন ছেলে। সেটাতে আমার অনেক কিছু যদি জনাঞ্জলিও যেতে হয়, আমি ওটা আমার মাথায় তখন কাজ করে না, তখন ইনস্ট্যান্ট আমি এটার কাউন্টারে চলে যাই। কিন্তু আমার পিছনে দেখা গেল ওই কাউন্টারটার জন্য আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই জিনিসটা আমার মাথায় কাজ করে না, যার জন্য আমার এনিমিও অনেক বেড়ে গেছে আর কি। কারণ আপনি জানেনই যে সত্যবাদীর ভাত নাই।
আমি সবসময় সত্যি কথা পছন্দ করি বলতে, এবং আপনার যেটা, আপনি আমার অনেক আপন মানুষ হলেও আপনার যেটা আমার পছন্দ হচ্ছে না, আমি সেটার জন্য অ্যাক্টিং করতে পারবো না আপনার সঙ্গে, যে আমি অ্যাক্টিং করে বুঝাইলাম না আমি তারপরও খুশি আছি, এরকম না। কিন্তু আমি ওপেনলি আপনাকে তখনই বলে দিব অন স্পটে যে আপনার এটা আমার পছন্দ না। আসলে আমরা ফেক হতে পারি না মানুষের সামনে, যে অ্যাক্টিং করে আসলে চলচ্চিত্রের সামনে হয়তো বা অ্যাক্টিং করা যায়। আমার ইন্ডাস্ট্রি 80% মানুষই ফেক। আপনি তো না, আমি আপনার কথাই বলছি যে আসলে সেই জায়গা থেকে হওয়াটা সম্ভব হয় না। আপনি যদি নায়ক না হতেন তাহলে আর অন্য কোন প্রফেশন চুজ করতেন? আমি নায়ক না হলে ক্রিকেটার হতাম। আচ্ছা, আমার পছন্দের জায়গা, আমার এটা হয়তো বা এখন ভালোবাসছি, এটা এখন প্রফেশনে আসছে, কিন্তু আমার মানে সবথেকে দুর্বলতার জায়গা হচ্ছে ক্রিকেট। আচ্ছা, যদি এমন কোনো অফার আসে যে আপনি কোনো আপনার পছন্দের ক্রিকেটারের বায়োপিক করার একটা সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন ক্রিকেটারের বায়োপিক করবেন? আচ্ছা, বাহ, আপনার মনে হয় একদম রেডি ছিল অ্যানসারটা। আপনি তার খুব বড় ভক্ত বোঝা যাচ্ছে। বড় ভক্ত। বাংলাদেশের ইতিহাসে মাশরাফি আর সাকিব আল হাসান যেটা দিয়েছে, এটা আরো কয়েক জনম গেলেও বাংলাদেশ এই রিপ্রেজেন্টটা কখনোই সারা পৃথিবীতে পাবে না। সো যেটা করে দিয়ে গেছে এই দুজনে, এটা জানি না আবার কবে। তাদের অবদানটা অনেক বেশি। আসলে শুরুটা কিভাবে হয়েছিল, যে সিনেমাতেই কেন আসা? আমার সিনেমাতে আসার একদমই ইচ্ছা ছিল না। আচ্ছা, কারণ আমার এটার পিছনে কোনো ধ্যান জ্ঞান কোনো কিছুই ছিল না। কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশ একমাত্র কান্ট্রি, একমাত্র দেশ যে দেশে চাইলে রাতারাতি হিরো হওয়া যায়। আপনি সকালে রাতে চিন্তা করলেন যে আমি সকালে হিরো হব, সকালে আসলে নাম এন্ট্রি করলেন, টাকা আছে পকেটে, হিরো হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দেশে কিন্তু এরকম না। কিন্তু আপনি রণবীর কাপুরের কথা চিন্তা করেন, তার বাবা এত বড় একজন মানুষ, ঋত্বিক রোশন তার বাবা এত বড় একজন মানুষ। কয়লা ছবির কিন্তু চিফ অ্যাসিস্ট্যান্ট ঋত্বিক রোশন, জানেন আপনি এটা? আজকে জানলাম। আব লটে চলে ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু রণবীর কাপুর। আচ্ছা, তার কিন্তু নিজেদেরই ক্ষমতা আছে ছবি বানানোর, তারা কিন্তু চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে, বিকজ জাস্ট ফর স্টাডি। তারা স্টাডি করেছে যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারবো কি পারবো না, এবং আমি কোথায় কিভাবে কাজ করব। আর আমাদের রাতারাতি আমরা হিরো হয়ে যাই, ওরকম আমি রাতারাতি হিরো হওয়ার কথা ছিল আর কি অ্যাকচুয়ালি। বাট আমাকে একটু গ্রুমিং করার, আমাকে মনে হচ্ছে দীপজল সাহেব উনি চিন্তা করেছে আমাকে হিরো করবেন। উনি 1 বছর আমাকে ফুলবাড়িয়াতে রাখছেন, রেখে আমাকে ফাইট, ড্যান্স, অ্যাক্টিংটা এত সহজ না আসলে, অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা আস্তে আস্তে হয়। ড্যান্স আর ফাইট ট্রাই করেছি বেস্টটা করার জন্য, শিখেছি। 1 বছর পরে এফআই মালিক স্যারকে দিয়ে 1 জবান ছবি রিলিজ। আপনার ইন্ডাস্ট্রিতে আসার যে সময়টা এবং এখন নিজের কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন বলতে গেলে অবভিয়াসলি আমার নিজের গ্রুমিংটা বেড়েছে, আমার কাজ। আমি আগে যেমন ক্যামেরার সামনে গেলে অনেক বেশি ভয় লাগতো, নার্ভাসনেস লাগতো, সেটা এখন লাগে না। এখন চাইলেই আমি প্রফেশনালি যে কোনো ক্যারেক্টার হ্যান্ডেল করতে পারি, যে এটা আমার ক্যারেক্টার, এটা আমি চাইলেই ফিল করতে পারি। আর আমার দর্শকদের ভালোবাসাটা, সাহসটা, এটা এখন যেমন পেয়েছি, প্রথম তো আর এটা চাইলেও পাওয়া সম্ভব না। দর্শকদের কাছে যেতে গেলে তো আমাকে টাইম দিতে হবে। তো সো এই অনেক জায়গাগুলাই আমি এখন অনেক বেশি প্রপারলি ইউটিলাইজ করতে পারি আর কি। আচ্ছা, আপনি তো আমরা যদি আপনাকে টিভি স্ক্রিনে যদি বলি, আপনি সামনাসামনি কিন্তু দেখতে বেশ সুদর্শন। সেই জায়গা থেকে নিজেকে মেনটেন করার জন্য ডায়েট করা হয় কিনা, বা কি কি খাবার মেনটেন করা হয়? অ্যাকচুয়ালি আমাদের সমস্যা হয়ে গেছে কি, যে বাইরের দেশগুলোতে, আমি বাইরের দেশগুলোতেও শুটিং দেখেছি, বাইরের দেশগুলোতে ওদের টাইম অ্যাডজাস্ট করা থাকে, যে ঠিক 8টার ভিতরে ক্যামেরা ওপেন হবে, 11টা একটা নাস্তা, এরপরে 1টা থেকে 2টার সময় লাঞ্চ টাইম, অথবা 2টা থেকে 3টা হচ্ছে লাঞ্চ টাইম, এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আবার একটা ব্রেক, আর ডিনার টাইম ডিনার। আমাদের হয়টা কি, আমরা তো অনেক বেশি প্রফেশনাল ট্রাই করি, কিন্তু আসলে আমরা কিছুই না। কিন্তু আমাদের ঠিকই দেখবেন ক্যামেরা স্টার্ট হইতে হইতে 9টার জায়গায় 11টা চলে গেছে। এরপরে আমরা পুরো টিম হচ্ছে, যত বড় আর্টিস্টই হোক, যত বড় প্রোডাকশনই হোক, এটা বাংলাদেশের অভ্যাস আর কি। এরপরে আমরা দৌড়াইতে থাকি সানটা কখন ডুববে, এই সানের পিছনে পিছনে সান যেখানে আছে পুরো ইউনিট ওইদিকে দৌড়াইতে থাকি। যদি আউটডোরে শুটিং হয়, তাহলে আমার সানটাকে ধরতে যেয়ে আমাদের পুরো লাঞ্চের টাইমটা শেষ। লাঞ্চে যাই আমরা সন্ধ্যার সময়, তখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগে সবার। তা ক্ষুধা লাগলে তখন তো ইচ্ছা মতো খাবার খাই। এরপর আবার যখন বিকাল শিফটে যখন কাজ করে, 10টায় আমাদের পেক আপ হওয়ার কথা, সে 10টার পেক আপ হয়ে গেছে 12টায় যাবে ডিনার টাইম হচ্ছে। তাই এই মেনটেন করাটা সো টাফ একটা ব্যাপার। তারপরেও আমরা যারা চেষ্টা করি, আমাদের একটা টার্গেট যখন থাকে যে না, আমি এই সিনেমাটার জন্য আমাকে এতটুকু পরিমাণে আমাকে কষ্ট করতে হবে, আমাকে বডি স্ট্রাকচার আনতে হবে, এরকম। যে আমার একটা ছবি এখনও রিলিজ হয়নি, ছবির নাম হচ্ছে আয়না, মুনতাজুর আকবর স্যারের, এটা মোহনা মুভিজের
ছবি, ওটা ট্রু স্টোরি বেজ একটা ছবি। ওই ছবিতে আমাকে 10 কেজি ওজন বাড়ানোর কথা ছিল। আমি গ্রামের একটা মানে কৃষক, তা কৃষক এবং শুধু কৃষক না এবং প্রতিবাদী, এবং আমি মানে কুস্তিগির আর কি, এক কথা এরকম আর কি। তো সেক্ষেত্রে আমাকে ওইখানে আবার আমি 10 কেজি টার্গেট ছিল, আমি শুটিং শেষ শুরু হওয়ার আগ পর্যন্ত 7 কেজি পর্যন্ত উঠাইতে পারছিলাম আর কি, অনেক খেয়ে দিয়ে। তা আবার আমার এখন ইন্ডিয়াতে আমার একটা মুভির কথা চলছে, আমার রিসেন্টলি ওদেরই কন্ডিশন আছে, ওরাই ওখান থেকে পাবলিশ করবে নামটাম সব কিছু, জানুয়ারিতে আমি চলে যাব ওখানে। ওটার জন্য আবার আমার এখন গ্রুমিং চলছে। আমি এখন আবার আমার 84 কেজি, এখানে আমার আবার 10 কেজি মতো আমার কমাইতে হবে। তো এখন ওইটা টার্গেটে আছে, যার জন্য সমস্ত শুটিং অফ করে দিয়ে একটার পিছনে দৌড়াচ্ছি আর কি। তা আমাদের তো অ্যাকচুয়ালি বাংলাদেশে তো পেমেন্ট হয় খুব কম। আমরা একটা ছবি নিয়ে যদি আমরা 6 মাস যদি বসে থাকতে হয় আর একটা ছবির গ্রুমিং এর জন্য, তাহলে তো আমার সংসার চলবে না, বিষয়টা এরকম। কিন্তু আবার দেখেন ইন্ডিয়াতে একটা ছবিতে যে পেমেন্টটা পায়, সে 2 বছর ধরে বসে একটা ছবির জন্য গ্রুমিং করবে, পরে সেকেন্ড ছবিটা আবার নিয়ে আসবে। কিন্তু সেটা তো আমাদের দেশে নাই, আমাদের সে সিস্টেমটাই তো হয়নি এখনো, যে হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি এই ছবিটার জন্য এই ক্যারেক্টারের জন্য তুমি তৈরি হও, তোমাকে চালানোর দায়িত্ব আমাদের। কোনো প্রযোজক তো এরকম বলে নাই, এমন আমি না, শুধু আমার বাংলাদেশে মেগা স্টার কেউ কখনো কেউ বলে না এরকম কিছু। সবকিছু নিজের দায়িত্বে হিরোরা নিজেদের মতো করেই তৈরি করতে হয়। রাইট, আপনি খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলছিলেন। আর শুটের কথা যেটা বললেন, আমরাও তো আউটডোরে অনেক সময় গানের শুটিং করছি, তখন আসলে ওই সিনারিওটা মনে পড়ে যায় যে আসলে সানসেটের পেছনে আমরা দৌড়াই, এবং ওই সময়টা আমাদের আসলে খুব টাফ। আসলে যারা শুটিং মনে করেন অনেক সময় অনেক ইজি বা গ্ল্যামারাস ওয়েতে করছে, ইটস রিয়েলি টাফ। 100%। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, খুবই প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার পরবর্তী কাজের জন্য এবং আপনার জীবনের জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।